সংবাদপত্র এবং বার্তা সংস্থা তার এখতিয়ারভুক্ত। কিন্তু এখন তো টেলিভিশন এবং অনলাইনের সাংবাদিকতার একটা বিরাট অংশ। তো তাহলে এই সাংবাদিকদের তদারকি প্রতিষ্ঠান কি হবে? সরকারের প্রস্তাব ছিল 10 বছর আগে থেকেই, সেই 2014 সাল থেকেই প্রস্তাব ছিল যে সরকার একটা সম্প্রচার কমিশন করবে, বেতার, টেলিভিশন এবং অনলাইনের জন্য তারা সম্প্রচার কমিশন করবে। সেই সম্প্রচার কমিশন হয়নি। আমরা বলছি ওই সম্প্রচার কমিশনের যে এখতিয়ার এবং ক্ষমতা দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব এবং প্রেস কাউন্সিলের দায়িত্ব ক্ষমতা, এই দুটোকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান করা হোক। সেটা জাতীয় গণমাধ্যম কমিশন হবে, একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী। এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে, আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। আমরা সেই প্রস্তাব করেছি। আমরা সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন, সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গেও আমরা বলেছি। আমরা জানি যে ওয়েস্ট বোর্ড নিয়ে একটা আবেগ আছে সাংবাদিকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, কর্মীদের মধ্যে, কিন্তু এই ওয়েস্ট বোর্ডের একটা মামলা হয়ে আছে এবং সেই মামলা আটকে আছে। এই মামলা কবে নিষ্পত্তি হবে আমরা জানি না, এটা পুরোপুরি আদালতের বিষয়। তো কতদিন পর্যন্ত কি হবে, এবং এই ওয়েস্ট বোর্ড যেটা ঘোষিত হয়েছিল সেটাও ইতিমধ্যে 10 বছর হয়ে গেল প্রায়। আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দরকার। ওয়েস্ট বোর্ড আমাদের এখতিয়ার না, কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমরা বস্তুনিষ্ঠ, স্বাধীন এবং শক্তিশালী সংবাদ মাধ্যম কিভাবে হতে পারে, গণমাধ্যম হতে পারে, সেটার জন্য সুপারিশমালা তৈরি করবে। তাহলে সেক্ষেত্রে বেতন ভাতা বা ওয়েস্ট বোর্ডের বিষয়টা আমাদের উপরে পড়ে না, আমরা সেই এখতিয়ার আমাদের নেই, সে কারণে আমরা সেই প্রসঙ্গে কিছু বলি নেই। কিন্তু আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, এবং সেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে কিভাবে সেটা আমরা বলেছি। আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সারা দেশের সাংবাদিকরা যে বেতন ভাতা পাবেন তার সাথে যুক্ত হবে ঢাকা ভাতা। এটা নির্ধারণ করবেন সরকার, সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ, তারা মিলেমিশে এই ভাতা কি পরিমাণ হতে পারে বা ঢাকা ভাতাটা কি হতে পারে সেগুলো তারা নির্ধারণ করবে। আমরা এটুকু পর্যন্ত বলেছি। বিভিন্ন পদের জন্য বেতনের পার্থক্য কি হবে না হবে সেগুলো ঠিক করার পদ্ধতি এই অংশীজনরা মিলে এবং সরকার মিলে ঠিক করবে। কিন্তু আমরা ন্যূনতম গ্যারান্টির কথাটা বলেছি যে এই গ্যারান্টিটা দরকার সারা দেশে সাংবাদিকদের, যাতে তারা তাদের মানসম্মত জীবনযাপন করতে পারে এবং দুর্নীতি এইখানে যেন ঢুকে পড়তে না পারে। সাংবাদিকদের মধ্যে দুর্নীতি ঢুকে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের জীবনযাত্রার মান রক্ষার জন্য যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আয়ের নিশ্চয়তা নেই। সেই নিশ্চয়তা বিধানের কথা আমরা বলেছি। আমরা সাংবাদিকদেরকে বিজ্ঞাপন এজেন্ট হিসাবে, অ্যাডভার্টাইজিং এজেন্ট হিসাবে, যে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করতে হবে, বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে, সেই কাজ করতে দেওয়া যাবে না, এই কথা আমরা বলেছি। সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, সেটা করতে দিতে হবে। আমরা মোটামুটিভাবে মোট 21টির মতন বোধহয় 20টি সুপারিশ এখানে আছে, বিভিন্ন বিষয়ে সুপারিশমালা আছে। এত বিস্তারিত আমি এখন বলবো না, আপনাদেরকে এই সুপারিশমালার কপি একটা দিয়ে দেওয়া হবে, এবং একই সাথে এইটার একটা বোধহয় সামারিও এখনই দিয়ে দেওয়া হবে। আর এই গণমাধ্যম কমিশনের রিপোর্ট পুরোটাই অনলাইনে অ্যাভেলেবল হবে। আমি আরেকটা কথা জোর দিয়ে বলতে চাই, আমরা এই কমিশন রিপোর্টে যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, প্রত্যেকটাই তথ্যভিত্তিক, বেসড অন এভিডেন্স। কোনো গুজব, কোনো কান কথা, শোনা কথার উপরে নির্ভর করে আমরা কিছু দেইনি। এবং সমস্ত তথ্য, যতগুলো নথি আমরা ব্যবহার করেছি, সমস্ত নথি অনলাইনে অবমুক্ত করে দেওয়া হবে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, এবং দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের অস্বচ্ছ অন্যায় পদ্ধতিতে, অন্যায্য পদ্ধতিতে এই গণমাধ্যমের লাইসেন্সিংগুলো হয়েছে। আর আরও যেটা বড় সমস্যা হয়েছে, আপনার পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট, যেটা এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায়, জালিয়াতি হয়,
এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটা প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। ঢাকা শহরে যদি সরকারের হিসাব, সরকারের ডিএফপিতে যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা, প্রচার সংখ্যা, সেটা যদি বিশ্বাস করতে হয়, তাহলে আজকে ঢাকা শহরের দৈনিক পত্রিকা 1,51,00,000 দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি, যারা বিক্রি করেন ঢাকা শহরে কাগজ, হকার সমিতির মাধ্যমে, 2টা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে। এই 2টা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা হিসাব করে দেখেছি, 10 লাখের বেশি হবে না। তাহলে 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। সরকারের ডিএফপি তালিকাভুক্তিতে 600-র উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে, যারা বিজ্ঞাপন পাওয়ার, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ 52টা কাগজ বিক্রি হয়, তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নাই। তো যে কাগজ কেউ কেনে না, সেই কাগজ এমনি প্রকাশিত হয়, সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য। এই অসাধু কাজ, এটা পুরোপুরি একটা অসাধু চর্চা এই শিল্পে চলছে, যেটা মূলধারার কাগজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এটা বন্ধ হওয়া দরকার। টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, BSCL, তারা এখন টিআরপি রেটিং করে। টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা, তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8,000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এই রিপোর্ট যখন তৈরি করা হয়, লেখা হয় গত সপ্তাহে, তখন তারা বলেছে এর মধ্যে আর 100 বেড়েছে, 300 ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে। এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে, বিজ্ঞাপন শিল্পের সাথে। এগুলো আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে, এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ে তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে, এবং সেই